নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের প্রথম পর্ব। সঙ্গ সংযোগের কথাটাই প্রথম, কারণ বিনা সঙ্গে এত বড় তীর্থভ্রমণ সম্ভবই হইত না। সেটি ঘটিল স্বামী পরমানন্দের নবপ্রতিষ্ঠিত শঙ্কর মঠে এবং শঙ্কর উৎসবের সময়, আর পঞ্চানন জ্যোতিষী মহাশয়ের মধ্যস্থতায়। সেদিন সেখানে বহু গণ্যমান্য ব্যক্তি ও সাধারণের সমাবেশ হইয়াছিল। গায়ে ফিতাওয়ালা ব্যানিয়ান, তার উপর পাতলা চাদর, পরনে থান ধুতি, পায়ে চীনাবাড়ির পেনেলা জুতা, মুখে কাঁচা পাকা ছাটা গোঁফ দাড়ি, কিছু খর্বাকৃতি ভব্যযুক্ত আগমনশীল একটি মূর্তিকে দেখাইয়া জ্যোতিষী মহাশয় আমায় বলিলেন, এই যে আমাদের কৈলাস যাত্রী মহাশয় এই দিকেই আসিতেছেন, আসুন আলাপ করাইয়া দিই। আরও নিকটে আসিলে নমস্কারাদির পর পরিচয় হইল। ইনি বর্মা, শ্যাম, জাভা, বালি প্রভৃতি ভ্রমণ করিয়াছেন। এই পরিচয় দিয়া সঙ্গী মহাশয়কে তারপর ইনিও মধ্যে মধ্যে ডুব মারেন। ভ্রমণে বিশেষ অনুরাগ। এই পরিচয়ে আমাকে পরিচিত করিয়া জ্যোতিষী মহাশয় ধীরে ধীরে পাশ কাটাইবার চেষ্টা করিলেন। তার সেখানে অনেক কাজ। এই যে আমার সঙ্গী মহাশয়, ইহার বেশ দেখিলে পণ্ডিত এবং মুখাকৃতি দেখিলে মনঃশক্তি সম্পন্ন, চতুর ও কর্মক্ষম ব্যক্তি বলিয়াই মনে হয়। মাথায় টাক পরায় কপালখানি উচ্চ দেখাইতেছে। উজ্জ্বল চক্ষু দুটিতে একটা জাজল্যমান আমি ভাবের ব্যক্তিত্ব সুস্পষ্ট। সেটা আবার তার প্রত্যেক কথায় বিশেষভাবেই ফুটিয়া উঠে। বয়স 50-এর কিছু বেশি, সাহিত্যিক, বাগ্মী এবং স্বদেশ সেবক বলিয়া কিছু প্রতিষ্ঠাও তার আছে। আগে তিনিই কথা কহিলেন। দৃঢ় গম্ভীর স্বরে সর্ববিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার পরিচয় দিয়া কথা কওয়াই তার অভ্যাস। এক্ষেত্রে আমার বাহ্য আকৃতিটি তার প্রথম দর্শনেই ভালো লাগিয়াছে ইত্যাদি কতকগুলি গুণের কথায় উৎসাহিত করিয়া ঈষৎ হাস্যে তিনি একেবারেই যাত্রার কথা পারিয়া বসিলেন এবং আমার সম্মতির অপেক্ষায় তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিলেন। আমাকে একটু ভাবিয়া দেখিবার অবসর দিতেও যেন নারাজ। আমাকে চিন্তাযুক্ত দেখিয়া তিনি সম্ভবত সন্দেহ করিলেন হয়তোবা আমার যাওয়া ঘটিবে না। তা বলিয়া তিনি অনুরোধ করিতেও ছাড়িলেন না। ভাবিয়া চিন্তিয়া জিজ্ঞাসা করিলাম, কতদিনে যাত্রা করবেন? আগামী সপ্তাহে ত্রয়োদশীর দিন একটার এক্সপ্রেসে যাওয়াই তার দৃঢ় সংকল্প। যদি আমার যাওয়া ঠিক হয়, যেন শতখানেক টাকা আর যথাসম্ভব শীতপ্রধান স্থানের বস্ত্রাদি এবং একটা বর্ষাতি সংগ্রহ করিয়া ওই দিন তাহার সঙ্গে হাওড়া স্টেশনেই দেখা করি। মধ্যে আর দেখাশোনার কোনো প্রয়োজনই নাই। মালপত্রের বোঝাটি একজন লোক সহজে লইতে পারে এমনটি হওয়া চাই। তাহার সঙ্গে সকল রকম প্রয়োজনীয় জিনিসপত্র, রান্নার সরঞ্জাম, একটা লণ্ঠন, এমনকি ফটোগ্রাফির সরঞ্জামও থাকিবে। আমার মোটামুটি রান্না আসে কিনা খোঁজ লইয়া শেষে উৎসাহে বলিলেন, আমরা পূর্ব জন্মে এরূপ কতই না ভ্রমণ করেছি, সেই জন্য এই যোগাযোগ। গত 3 বৎসর ধরিয়া যাইবার চেষ্টা করিতেছেন, ঘটিয়া উঠে নাই। এবারে তিনি দৃঢ় সংকল্প। ফিরিয়া একখানি পুস্তক লিখিবেন। রেলে কাঠগুদাম অবধি, তারপর ঘোড়ায় বা পদব্রজে আলমোড়া, সেখান হইতে আবশ্যকীয় যা কিছু সংগ্রহ করিয়া আরও উপরের দিকে যাওয়া যাইবে। এই সব কথার পর জিজ্ঞাসা করিলেন, কেমন, আপনার যাওয়া ঠিক তো? আমি চেষ্টা দেখব বলাতে তিনি উন্নত মস্তকে বক্তৃতার ভাবে দৃঢ় কণ্ঠে বলিলেন, একো হহং অসো হহং দীন হহং অপরিচ্ছদ।
স্বপ্নেপ্যে বম্বিত চিন্তা মৃগন্দ্রস্য ন জায়তে। যখন আমি যাব এই সংকল্প করেছি, তখন কোনো প্রাকৃতিক নিয়ম আমার যাওয়ার প্রতিবন্ধক হতেই পারে না, বুঝলেন? আমি বললাম, সত্য বটে, যদিও আমরা সবসময় ঠিক সংকল্প মতো কাজ করতে পারি না। তিনি পুনরায় বলিলেন, আমার একটা মোটো আছে, সেটা এই: প্রভু, তোমার চরণ স্মরণ করিয়া সিংহের হৃদয়ে সদাই ফিরি। রাজা বা প্রজা মানি না কাহারে, মানুষ দেখিয়া কভু না ডরি। আমি এই মন্ত্রে কাজ করে থাকি। আমি বলিলাম, অতীব সুন্দর ভাবটি। এর মধ্যে যে নির্ভীকতা ও আত্মনির্ভরতার প্রেরণা আছে, একথা কেউ অস্বীকার করবেন না। যাহা হোক, কথা এই পর্যন্ত রহিল যে আগামী বৃহস্পতিবার ত্রয়োদশীর দিন 2টার দিল্লি এক্সপ্রেসের সময়ে আমি টাকা কড়ি ও প্রয়োজন মতো মালপত্র সঙ্গে করিয়া হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে তাহার সঙ্গে দেখা করিব। অবশ্য যদি যাওয়ার সুবিধা ঘটে তবেই। 9ই জ্যৈষ্ঠ 1325 সাল, বৃহস্পতিবার শুক্লা ত্রয়োদশীর দিন কথামতো বেলা 12টার সময়েই হাওড়ায় উপস্থিত হইলাম। কি ভয়ঙ্কর ভিড়! মারোয়ারি ভায়াদের দেশে যাইবার দিন, তাহার উপর সঙ্গে আমার স্ত্রী, তাহাকে এলাহাবাদে রাখিয়া যাইতে হইবে। তাহার উপর আমরা 3য় শ্রেণীর যাত্রী। ভিড় দেখিয়াই তো আমার হৃৎকম্প উপস্থিত। সঙ্গী মহাশয়কেই বা পাইব কোথা? তিনিই আমায় খুঁজিয়া বাহির করিলেন। দেখিয়া ভরসা হইল। সঙ্গে স্ত্রীকে দেখিয়া এবং সকল কথা শুনিয়া তিনি বলিলেন, আমি আগে গিয়ে দেখি, পরে ফটক খুলে আপনারা যাবেন। ট্রেনখানি তো এসেছে দেখিতেছি। বলিয়া ভিড়ের মধ্যে তিনি অদৃশ্য হইয়া গেলেন। আমি এদিক ওদিক নানা দিক দিয়া ভিতরে যাইবার চেষ্টায় অপারগ হইয়া শেষে বড় কষ্টে স্টেশন মাস্টারের মনোযোগ আকর্ষণ করিয়া ভিতরে ঢুকিতে পারিয়াছিলাম। প্রবেশ করিয়া সেই পূর্ণ জনসমষ্টি ট্রেনখানির অবস্থা দেখিয়া নিরাশ হইবার সঙ্গে সঙ্গেই দেখিলাম সঙ্গী মহাশয় একখানি মধ্যম শ্রেণীর গাড়ির দণ্ড ধরিয়া আমাদের জন্য অপেক্ষা করিতেছেন। আমরা যাইতেই ক্ষিপ্র গতিতে দ্বার খুলিয়া স্থান দখল করিতে বলিলেন। তিনি 2-1 বিপন্ন যাত্রী ছাড়া আর কাহাকেও ভিতরে প্রবেশ করিতে দেন নাই। সেই জন্য সংকটের মধ্যে ভগবানের কৃপায় আমরা বড়ই আরামে স্থান পাইয়া নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। অল্পক্ষণে গাড়ি ছাড়িয়া দিল। অন্তরের কৃতজ্ঞতা সঙ্গী মহাশয়কে কিভাবে জানাইব? একটু সুস্থ হইয়া বলিলাম, আপনার আকর্ষণই আমার যাত্রার চেষ্টা সফল করেছে। তিনি সহাস্যে, পূর্ব হইতেই এইসব ঠিকঠাক হয়েই আছে, আমার কর্তৃত্ব কিছুই নাই বলিয়া কি কি সংগ্রহ করিয়াছি জানিতে চাহিলেন। 2খানি কম্বল, একটি মোটা পট্টুর কোট, একটি উলেন সোয়েটার, ছোট তুলাভরা জামা একটি, 4খানি কাপড় এবং একটি পুরাতন বর্ষাতি ও 200 টাকা, ইহাই আমার পুঁজি। আপাতত এতেই চলে যাবে বলিয়া তিনি তাহার সরঞ্জাম দেখাইলেন। উহা প্রায় ওইরূপী। বেশির মধ্যে উলেন মোজা, একটি পাঞ্জাবি ধরনের পাগড়ি, আর একটি ছাতা, আরও একটি ক্যাম্বিসের ব্যাগে খান 50 গীতা। উহা তাহার নিজ সম্পাদিত ভগবদ্গীতার হিন্দি সংস্করণ। তাহার কীটদষ্ট মলিন লাল মলাট অনেকদিন ঘরে পড়িয়া থাকার পরিচয় দিতেছিল। তিনি আরও লইয়াছিলেন একটি ছোট ব্যারোমিটার এবং একখানি টিবেটান ম্যানুয়াল। পথে কতকটা তাহাদের ভাষা আয়ত্ত করিবেন। ছোট একটি সমচতুষ্কোণ কাগজের বাক্সে কয়েকটি ছোট ছোট শিশিতে কতকগুলি ঔষধও ছিল। বলিলেন, কাল গণনাথের ওখানে গিয়েছিলাম, ইষ্টানিষ্ট ভাবিয়া সে যত্ন করিয়া এগুলি দিয়েছে। এতে পেটের পীড়া, জ্বর, বমন, বিরেচন প্রভৃতি সাধারণ রোগের ঔষধ আছে। আমাদের কামরায় বেশি লোক ছিল না, আমরা 3 জন, আর 2টি মাত্র হিন্দুস্থানি ভদ্রলোক। বেশ আরামেই আমরা গাড়ির গতিতে গা ভাসাইয়া কত কি ভাবিতে ভাবিতে চলিতেছিলাম। অপরিচিত লোক 2টির মধ্যে একজন সঙ্গী মহাশয়ের সঙ্গে এক বেঞ্চে বসিয়া যাইতেছিলেন। কথা প্রসঙ্গে পরিচয়ে
তাহাকে ব্রাহ্মণ জানিয়া সঙ্গী মহাশয় তাহাকে একখানি গীতা উপহার দিলেন। তাহাতে তিনিও যে পরম আপ্যায়িত হইলেন তা ভাবেই বুঝা গেল। তারপর একথা সেকথার পর সেই ব্যক্তি পকেট হইতে একটি চুরুট বাহির করিয়া ধরাইবার জোগাড়ে পুনরায় পকেটে যেমন হাত দেওয়া, তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া সঙ্গী মহাশয় জিজ্ঞাসা করিলেন, ও ক্যা হ্যায়? সে অপ্রতিভ হইয়া, ও বিড়ি হ্যায়, হাম পিতা হ্যায় বলিয়া যেন কত অপরাধী এরূপভাবে তাহার মুখের পানে চাহিল। তখন সঙ্গী মহাশয় তাহার স্বাভাবিক ভঙ্গিতে আরম্ভ করিলেন, तुम ब्राह्मण होके वो चीज़ क्यों पीता है? तुम्हारा पीना देख के तुम्हारा लड़का लोग भी पीने को सीखेगा। उसमें जहर है। तम्बाकू का पत्ती में कोई जानवर भी मुंह नहीं लगाता। जो आदमी वो पीता वो जानवर से भी जानवर है। वो चीज़ हरगिज मत पीना करो। সেই বেচারা তো একেবারে যেন এতটুকু হইয়া গেল। তখন আবার প্রশ্ন হইল, कितना रोज से पीता है? बहुत रोज से जी महाराज, बचपन से বলিয়া সে চাহিয়া রহিল। তখন ও পিনা ছোড় দেও, শিখোগে বলিয়া তাহার দিকে চাহিতেই সে তৎক্ষণাৎ উত্তর করিল, ধীরে ধীরে ছোড়েগা মহারাজ। অবশেষে তাহার প্রতি দয়াদ্র হইয়া তিনি, যাও উধার জায়গে পিও বলিয়া তাহাকে তখনকার মতো অনুমতি দিয়া আরও একবার छोड़ने को वास्ते कोशिश करो হুকুম করিলেন। সে বেচারা সম্মত হইয়া তখন একটু তফাতে গিয়া সেটি ধরাইয়া বাঁচিল। কিছুক্ষণ পরে সে ব্যক্তি কাজ শেষ করিয়া আসিয়া আবার নিজ স্থানে বসিল এবং ধীরে ধীরে পকেট হইতে একটি টাকা বাহির করিয়া তাহার প্রদত্ত গীতাখানির মূল্যস্বরূপ লইতে অনুরোধ করিল। তিনিও লইবেন না, সেও ছাড়িবে না। অবশেষে তাহার নির্বন্ধাতিশয়ে তিনি টাকাটা গ্রহণ করিলেন এবং আমার কাছে রাখিতে দিলেন। বলিলেন, পথে এমন কত হবে, টাকা আসবে, জিনিসপত্র কত আসবে তখন দেখবেন। এই রূপে ট্রেনে আমাদের নিয়মিত কালটুকু কাটিয়া গেল। পরদিন সুনিদ্রার পর সকালে আমাদের মোগল সরাইয়ে ছাড়াছাড়ি হইল বটে, কিন্তু কথা রহিল পরদিন শাহজাহানপুরে তাহার সঙ্গে আবার মিলিত হইব। আমার মালপত্র বেশিরভাগ তাহার সঙ্গেই দিলাম। পরদিন কথা মতো জ্যৈষ্ঠ মাসের সেই অসহ্য গরমে দগ্ধীভূত হইয়া আউত রোহিলখণ্ড রেলে এলাহাবাদ হইতে শাহজাহানপুর যাত্রা করিলাম। কিন্তু স্টেশনে আসিলে নামিবার পূর্বে দেখি সঙ্গী মহাশয় মোটঘাট কুলির মাথায় দিয়া গাড়িতে আসিয়া চাপিলেন। বলিলেন, আর এখানে নামিয়া কাজ নাই, চলুন একেবারে বেরেলিতেই যাওয়া যাক। ভারী ধুলা ও বড় গরম, অসহ্য। তাই হইল। 8টার সময় বেরেলি পৌঁছিয়া হাত পা মুখ ধুইয়া একটু ঠান্ডা হওয়া গেল। রাত্রি 11:30টার পর কাঠগুদামের গাড়ি। জ্যোৎস্না রাত্রি, একবার শহরটি দেখিতে গেলে হয়। 2টি লোটারও প্রয়োজন ছিল। এখনও হয়তো শহরের দোকানপাট বন্ধ হয় নাই। সঙ্গী মহাশয় রহিলেন। আমি একখানি টাঙ্গা লইয়া বাহির হইলাম। একটু ঘুরিয়া শহরের প্রধান রাজপথ, জেলখানা, টাউন হল, স্কুল, খেলিবার ময়দান, হাসপাতাল বাহির হইতে যতটুকু দেখা যায় দেখা হইল বটে, কিন্তু দূরদৃষ্ট লোটা পাওয়া গেল না জানিয়া সঙ্গী মহাশয় একটু বিরক্ত হইলেন। বলিলেন, বৃথা এত দেরি করবার কি দরকার ছিল? আপনার জন্য আমায় এতটা উদ্বেগ ভোগ করতে হলো। গাড়ি ছাড়িবার তখনও 3 কোয়ার্টার দেরি ছিল। যাহা হোক, আমরা গুছাইয়া গাড়িতে উঠিয়া চিন্তিত মনে শুইয়া পড়িলাম। পরদিন প্রাতে হলদোয়ানি হইয়া কাঠগুদামে পৌঁছাইতে প্রায় 8টা হইল। আমরা মালপত্র লইয়া ধর্মশালায় আশ্রয় লইলাম। এখানে এজেন্সি থাকায় মোটর গাড়ি, ঘোড়া, ডান্ডি, মোটবাহক বা কুলি প্রভৃতি নিয়মিত হারে পাওয়া যায়। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া যাইবার এখান হইতে প্রশস্ত রাস্তা আছে। একজন ঠিকাদার আসিয়া কি কি চাই সন্ধান লইল। যাহা আমাদের প্রয়োজন, 2টি ভালো ঘোড়া ও একটি কুলি, তাহা কাল সকালে নিশ্চয়ই হাজির করিবে জানাইয়া গেল। প্রত্যেক ঘোড়া 7 টাকা ও কুলি 3 টাকা, এরূপ স্থির হইল। হলদোয়ানিতে
এবং এখানেও কাঠের কারবার আছে। পাহাড়ি ঝাউ অর্থাৎ পাইনকে এ অঞ্চলে চির বলে। ইহা হইতে প্রভূত গন্ধবিরজা ও টারপিন তৈল উৎপন্ন হয়। ভীমতাল হইতে ভাওয়ালি 3 মাইল, সেখানে ইহার কারখানা আছে। এখানে কাঠের কারবারই প্রসিদ্ধ। মধ্য এবং নিম্ন হিমালয়ের মধ্যে যত সরকারি জঙ্গল আছে তাহাতে উৎপন্ন যত কাঠ এখান হইতে কাটাই হইয়াই চালান যায়। কাঠগুদামে কেবল পাইনেরই গন্ধ সর্বত্র। আমরা স্নান করিলাম স্টেশনের নিকটে একটি প্রবল ধারায়, আর হালুয়াইয়ের দোকানের দুগ্ধীভূত ঘৃতপক্ক খাবার খাইয়া সমস্ত দিন এবং রাত্রি কাটাইলাম। প্রভাতে ঘোড়া ও কুলি আসিল। ঘোড়া দুইটির মধ্যে একটি নির্জীব, আর সেইটি আমার ভাগ্যে পড়িল, কারণ সঙ্গীর শরীরটি আমাপেক্ষা স্থূল। যাইবার সময় দুস্থ ঘোড়াটির কথা বলাতে কোনো চিন্তা নাই। পাহাড়ি ঘোড়া, দেখিতে যেমনই হোক কর্মে খুব পটু ইত্যাদি ভরসার কথা শুনাইয়া বিজয়চাঁদ দালাল দামটি অগ্রিম আদায় করিয়া ছাড়িয়া দিল। সঙ্গী মহাশয় রেকাবে পা দিয়া একেবারে উঠিতে পারেন না। একটা উঁচু ঢিবির ওপর উঠিয়া ঘোড়ায় চড়িয়া বসিলেন। বলিলেন, এই কাঠগুদাম হইতে যাত্রাই আমাদের ঠিক কৈলাস যাত্রা। রেলে যেটুকু আশা হলো এটা ছেড়ে দিতে হবে। আমি বলিলাম, তাই তো। আমরা বেশ একটি বড় দল কাঠগুদাম হইতে যাত্রা করিলাম। যখন ঘোড়াগুলি চলিতে লাগিল প্রাণে বড়ই আনন্দ স্ফূর্তিবোধ হইতেছিল। একে হিমালয়ে উঠিতেছি, তাহাতে দূর তিব্বত ভ্রমণের আশা লইয়া একটা আনন্দ প্রথম হইতেই আছে। তাহার উপর প্রভাতের স্নিগ্ধ প্রকৃতি, নয়ন তৃপ্তিকর দৃশ্যে চারিদিকটি পরিপূর্ণ। মৃদু মন্দ শীতল সমীরণ স্পর্শে শরীর পুলকে শিহরিয়া উঠিতেছিল। এক অনির্বচনীয় ভাবের রসে যেন ভাসিয়া চলিতেছিলাম। ভাষায় ইহার পরিচয় অসম্ভব। সঙ্গী মহাশয় অতি সাবধানে ঘাড় ফিরাইয়া আমার দিকে একবার দেখিয়া মৃদু মৃদু হাসিতে হাসিতে বলিলেন, আমরা দুজন বঙ্গবাসী ক্যাভেলিয়ার হিমালয় এক্সপ্লোর করিতে চলিয়াছি। কথাটি শুনিয়া হাসি আসিল। ঘোড়া যদি একটু দৌড়ায় তাহা হইলে কে যে কেমন ক্যাভেলিয়ার তা বুঝা যাইবে। আমার কিন্তু নিজের বাহনটির জন্য প্রথম হইতে মন বড়ই খারাপ ছিল। এখন ইচ্ছা হইতেছিল উহার পিঠ হইতে নামিয়া হাঁটিয়া যাই, তাহাতে বেচারা অব্যাহতি পাইবে, আমিও নিরুদ্বিগ্ন হইব। কতকটা চলিবার পর দেখা গেল দুইটি রাস্তা দুই দিকে গিয়াছে। রানীক্ষেত নৈনিতাল যাইবার পথটি বামে, অর্থাৎ উত্তর দিকের পাকা এবং প্রশস্ত রাস্তা, তাহাতে মোটর প্রভৃতি চলে। আর একটি সরু রাস্তা দক্ষিণে, অর্থাৎ পূর্ব দিকে নামিয়া গিয়াছে। ওইটি আলমোড়া যাইবার পথ, কাঁচা রাস্তা। সে পথে মোটর যায় না, কেবল মানুষ, ডান্ডি ঘোড়া প্রভৃতি চলে। এখন অবশ্য আলমোড়ার রাস্তা পাকা হইয়াছে, তাহাতে মোটর বাস প্রভৃতি চলে। আমাদের প্রথম পড়াও ভীমতাল। প্রায় 2-2.5 মাইল চড়াই, তারপর আরও 2 মাইল গেলে 5 মাইলের মাথায় ভীমতাল। ক্ষুণ্ণ মনে আমি সেই মুমূর্ষু ঘোড়াটির ওপর চড়িয়া মাঝে ছিলাম। প্রথমে ছিলেন আগ্রা নিবাসী একজন মারোয়ারি ব্যবসায়ী ভদ্রলোক। কাজের জন্য তিনি ভীমতালের নিকট ভাওয়ালি যাইবেন। তার বেশ সুন্দর ঘোড়াটি, আর শেষে সঙ্গী মহাশয়। আমার ভয় ঘোড়াটির কখন কি অবস্থা ঘটে। সেই ঠিকাদার লোকটার ওপর রাগ হইতেছিল, পয়সা লইয়া এরূপ প্রবঞ্চনা। এখন কিন্তু নিরুপায়। আমার দুর্গতি দেখিয়া সেই মারোয়ারি ভদ্রব্যক্তিটি বলিলেন, আপনি আমার ঘোড়াটি লইয়া যাইবেন, আমি তো মোটে ভীমতাল পর্যন্ত যাইব। তাহা হইলে তো ভালোই হয়, কিন্তু ঘোড়াওয়ালা কি রাজি হইবে? ঘোড়াটি আমার কিছু দূর গিয়া মাঝে মাঝে দাঁড়াইতে লাগিল, পরে কাঁপিতে কাঁপিতে শুইয়া পড়িল। তখনও ভীমতাল 8 মাইলের ওপর। সঙ্গী মহাশয় পশ্চাতে ছিলেন। একজন পাহাড়ি যাত্রীর সাহায্যে ঘোড়াটিকে দাঁড় করাইয়া কোনো মতে লাগাম হাতে ধরিয়া টানিয়া লইয়া যাইতে লাগিলাম। সে 2-1 পা চলে, আর মাঝে মাঝে থমকিয়া দাঁড়ায়, আর মাথা নাড়িতে থাকে, যেন বলে তাহার আর চলিবার শক্তি নাই, সে চায় অব্যাহতি। ঘোড়ার সঙ্গে একটি করিয়া লোক থাকে, আড্ডা হইতে বরাবর সঙ্গে যায়। প্রত্যেক পড়াওতে ঘোড়ার তদবির করে, 7 জিন খোলে, দলে মলে,
দানা খাওয়ায়, যত্ন লয়, শেষে উদ্দিষ্ট স্থানে পৌঁছাইয়া ঘোড়া লইয়া অধিকারীর নিকট ফিরিয়া আসে। মারোয়ারি ভদ্রলোকটির ঘোড়ার যে রক্ষক, তিনি সর্বপশ্চাতে দড়িদরা ঘাড়ে করিয়া আসিতেছিলেন। যুক্তি এবং ন্যায় সহকারে যথোচিত প্রার্থনা করিলেও তিনি প্রথম হইতে শেষ অবধি এই একই কথা বলিলেন, হামারা ওপর যে হুকুম নেহি সে কবি নেহি হয়েগা। কাজেই ক্ষুণ্ণ মনে চলিতে লাগিলাম। এরূপ অবস্থায় ৮ ঘণ্টা পরে ভীমতাল পৌঁছিলাম। ততক্ষণে সঙ্গী মহাশয় আসিয়া পড়িলেন। এ অঞ্চলে ছোট বড় মিলাইয়া প্রায় ৬০টি তাল বা হ্রদ আছে। তাহার মধ্যে নৈনিতালই সর্বাপেক্ষা বড় তাল। ভীমতাল একটি লম্বা ধরনের হ্রদ, কতকগুলি ছোট ছোট দোকান, দোকানি ও কতকগুলি শ্রমজীবী লোকের বসতি। হ্রদের চারিদিক লইয়াই এই পড়াও। হ্রদের জল স্বচ্ছ, সাধারণের স্নান বা কাপড় কাচা প্রভৃতি নিষিদ্ধ। জল হইতে একদিকের জমিটি ক্রমশ উচ্চ হইয়া রাস্তা অবধি আসিয়াছে, তাহাতে কতকটা শস্যক্ষেত্রও রহিয়াছে। কিছু দূরে ডাকবাংলায় সাহেব শোভাদের ঘন যাতায়াতও আছে। মধ্যে সদর রাস্তা, দুই ধারে দ্বিতল ত্রিতল কাষ্ঠ নির্মিত পাহাড়ি ঘর বা মকান। তলগুলি সব নিচু। প্রথম তলে মুদিখানা, জ্বালানি কাঠ, চাল, ডাল, লবণ, তৈল, ঘৃত, গুড়, আলু প্রভৃতি, আবার সিগারেট, বিড়ি, দিয়াশলাই এই সকলও পাওয়া যায়। পান এখানে বিশেষ মহার্ঘ। দ্বিতলে যাত্রীদের থাকিবার ঘর, ত্রিতলে চৌকা বা রান্নাঘর। সব গৃহই এক ছাদের। দরজাগুলি নিচু, মাথা হেট না করিয়া ঢুকিবার জো নাই। জানালা না থাকারই মতো, মাঝে মাঝে চতুষ্কোণ ঘুলঘুলির মতো আছে। সরু সিঁড়িগুলি সব কাঠের। এ অঞ্চলে খাটিয়া, চৌকি, জামাকাপড় ঝোলাইবার গোজা প্রভৃতি সকল আসবাব চিরকাষ্ঠের। সাধারণত এ অঞ্চলের অধিবাসীগণ জাতিতে ব্রাহ্মণ ও ছত্রী। আমরা ৩ জন এক ঘরেই বাসা লইলাম। একজন ব্রাহ্মণ কুমারকে ২-৪ আনা পারিশ্রমিক দিয়া ভাত তরকারির জোগাড় করা গেল। ইতিমধ্যে ঘোড়ারও জোগাড় হইল। এখান হইতে আলমোড়া ৫ টাকা ১২ আনা। কাঠগুদাম হইতে ঘোড়ার সাথে যে লোকটা ছিল, তার মারফতে সেই বিজয়চাঁদকে একখানা রোকা লেখা হইল যে, তোমার ঘোড়া অব্যবহার্য হওয়ায় আমরা ছাড়িয়া গেলাম। তুমি আমাদের প্রাপ্য বাকি দামটা আলমোড়ায় পোস্টমাস্টারের কেয়ারে পাঠাইয়া দিও, না হইলে আইন আছে। বলা বাহুল্য, এর সবটাই বৃথা হইয়াছিল। অসুবিধায় না পড়িলে আইন মানে কে? আহারাদির পর আনন্দে নূতন ঘোড়ায় উঠিয়া রামগড়ের দিকে যাত্রা করা গেল। ঘোড়াটি এবারে ভালো পাইয়া মনটা প্রফুল্ল ছিল। মোটঘাট লইয়া আমাদের বাহক আগেই রওনা হইয়াছিল। এখানকার কুলিরা বড়ই সৎ, নিরীহ এবং পরিশ্রমী। তাহারা ১ মণ ১.৫ মণ বোঝা লইয়া বনপথে খাড়া চড়ায় উঠিয়া যায়। আমরা সে পথে যাইতে পারি না। তাহারা পর্বতবাসী, অতি সরল, কপিন মাত্র তাহাদের পরিধেয়। বনপথকে পাকডান্ডি বলে। এবার আমাদের উতরাইয়ের পালা। প্রায় ৪ মাইল ছাড়াইবার পর ঘোড়া হইতে নামিয়া আমরা পদব্রজে যাইতে লাগিলাম। উতরাইয়ের মুখে হাঁটিয়া যাওয়াই ভালো। কিছু দূর আসিয়া আমরা দেখিলাম একটি ইউরোপীয় ভদ্রলোক, কাঁধে বন্দুকের বাট, নলটি বাম হস্তে মুষ্টিবদ্ধ এবং দক্ষিণ হস্তে পাহাড়ি লাঠি, মাথায় টুপি, পরনে খাকির অর্ধ পাজামা ও শার্ট। সস্ত্রীক ধীরে ধীরে বাক্যালাপ করিতে করিতে উঠিতেছিলেন। সঙ্গী মহাশয় অগ্রে ছিলেন। অগ্রসর হইয়া কথা কহিলেন। পরিচয় হইল, তিনি শ্রীযুক্ত নেসফিল্ড, IMS বেরেলির সিভিল সার্জন। পিন্ডারি গ্লেসিয়া প্রভৃতি হিমালয়ের বিখ্যাত স্থানগুলি ভ্রমণ করিয়া বাগেশ্বর ও আলমোড়া হইয়া কাঠগুদাম যাইতেছেন। সঙ্গী মহাশয় আমাদের তীর্থযাত্রী। সুদূর তিব্বতে কৈলাস মানস সরোবর ভ্রমণে যাইতেছি পরিচয় দিলেন। তিব্বতের ওদিকে দস্যুভয় জানাইয়া মিস্টার নেসফিল্ড আমাদের সঙ্গে কোনরূপ হাতিয়ার আছে কিনা জিজ্ঞাসা করিলেন। তাহাতে সঙ্গী মহাশয় সগর্বে উত্তর করিলেন, আমরা অহিংসা পরায়ণ দরিদ্র হিন্দু ব্রাহ্মণ তীর্থযাত্রী, হিংসা ভয় আমাদের নাই।
পরে সাহেবের স্কন্ধস্থিত বন্দুকটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এই পবিত্র হিমালয়ে আপনার সঙ্গে এই অস্ত্র কেন? তাহাতে মধুর হাসিয়া তিনি বলিলেন, এ অঞ্চলে জঙ্গলে বাঘের ভয় যথেষ্ট, পথে প্রায়ই বাঘের উৎপাত দেখা যায়, এই কারণেই আমরা উহা সঙ্গে রাখিয়াছি, নচেত অনর্থক প্রাণী হত্যা আমাদের উদ্দেশ্য নয়। শুনিলে সুখী হইবেন আমরা নিরামিষাসী। পরে স্ত্রীর হাতখানি লইয়া তাহার অঙ্গুলিতে ওঙ্কার মুদ্রিত একটি আংটি দেখাইলেন। পবিত্র হিন্দু ধর্মের প্রতি তাহারা কতটা আস্থাবান! তিনি সঙ্গী মহাশয়ের এই প্রবীণ বয়সে এত বড় পর্যটন স্পৃহা গৌরবের বিষয় বলিয়া প্রকাশ করিলেন। বিদায়কালে বলিয়া গেলেন, আপনাদের কাছে যদি নোট থাকে তো আলমোড়ার মধ্যেই এদিকে ভাঙ্গাইয়া লইবেন, কারণ ওদিকে আর নোট চলিবে না। তাহারা চলিয়া গেলে সঙ্গী মহাশয় বলিলেন, কেমন বলা হইয়াছে? আমি বলিলাম, বাস্তবিক এরূপ স্ত্রী পুরুষের স্বাধীনভাবে একত্র ভ্রমণ দেখিলেও আনন্দ হয়, যেন হরপার্বতী। সন্ধ্যার প্রাক্কালে রামগড় পৌঁছিলাম এবং ডাকবাংলায় না গিয়া আমরা চটিতেই উঠিলাম। কিছু মিষ্টান্ন খরিদ করিয়া জলযোগ ছাড়া এখানে আর অন্য উপায় ছিল না। কাজে এইভাবে রাত্রিযাপন করিয়া পরদিন প্রভাতে 8 মাইলের মাথায় পিউরে নামক একটি পল্লীতে উঠিলাম। সেখানে মুদির দোকান হইতে আবশ্যক মতো মালপত্র লইয়া স্বয়ংপাক এবং ভোজন সমাপ্ত করা গেল। তারপর ডাকবাংলার পার্শ্বে একটি আখরোট গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করিয়া পরে আবার 2টার সময় যাত্রা। 13 মাইলের পর আলমোড়া। পথিমধ্যে একটি লৌহ সেতু, তাহার বাদিকে একটি পাকা প্রশস্ত রাস্তা বরাবর নৈনিতালের দিকে গিয়াছে। সেই সেতু উত্তীর্ণ হইয়া আমাদের রাস্তাটি দক্ষিণে বাঁকিয়া ক্রমাগত খাড়া চড়াই সোজা গিয়াছে। সেই অপ্রশস্ত রাজপথের বামে খাড়া পর্বত, বহু উচ্চে তাহা শৃঙ্গ, আর দক্ষিণে খড। ব্যবধানে একটি 3 হাত পরিমিত উচ্চ প্রস্তর প্রাচীর। যাইতে যাইতে সেখান হইতে একটু ঝুঁকিয়া বেশ দেখিতে পাওয়া যায়। যাহা দেখা যায় তাহাতে সাহস লুকায়, তাহার পরিবর্তে আতঙ্কের সঞ্চার হয়। কিন্তু এমন ভীষণ গম্ভীর এবং বিশাল পার্বত্য সৌন্দর্য পূর্বে এ পথে আর দেখি নাই। সেই বিরাটকায় কঠিন প্রস্তর সমষ্টির তলদেশ হইতে তীব্র বেগবতী স্রোতস্বিনীর উন্মাদ হুহুঙ্কার নিস্তব্ধতা ভঙ্গ করিয়া ছুটিয়াছে। সেই দৃশ্য প্রাণের মধ্যে ভয়, বিস্ময় ও আনন্দ মিলিয়া এক অপূর্ব ভাবরসে ডুবাইয়া দেয়। শব্দ মিলিত সেই ভয়াবহ দৃশ্যের অন্তরালে একটি অব্যক্ত অস্তিত্ব অনুভব করিয়া প্রাণ যেন সকল ক্রিয়া বন্ধ করিয়া ক্ষণেক স্তম্ভিত হইয়া রহিল। তারপর বোধ হইল যেন এক জীবন্ত বিশালতা সম্মুখে প্রকাশিত হইয়া আমার চৈতন্যকে সবলে আকর্ষণপূর্বক আপনার মধ্যে মেলাইয়া লইল। কিছুক্ষণের জন্য যেন আমার আমিটি তাহাতে ডুবিয়া রহিল। কি অপূর্ব দৃশ্যই এ পথে আজ দেখিলাম! আমার জীবন ধন্য হইল। সে পথটি পার হইয়া যখন শীর্ষ দেশে উঠিলাম, তখন দিবা প্রায় 3য় প্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে। তাহার পরে যে পথটি, তাহা অপেক্ষাকৃত প্রশস্ত এবং নির্জন পাইন ফরেস্টের মধ্য দিয়া একেবারে আলমোড়া অবধি চলিয়া গিয়াছে। বড় সুন্দর পবিত্র পথটি, দিব্য বায়ু, দিব্য দৃশ্য এবং দিব্য গন্ধে পরিপূর্ণ। দৃশ্য এরূপ নয়ন তৃপ্তিকর যেন তাহাতে এক প্রকার মত্ততা আনিয়া দেয়। এখনও বেশ মনে আছে যে সে পথে যাইতে যাইতে এক অপূর্ব আনন্দরসে মস্তিষ্ক কিছুক্ষণ চিন্তাশূন্য ছিল। বেলা প্রায় 5টা। তখন আমরা আলমোড়া প্রবেশ করিলাম। সেখানে পৌঁছিয়া আমাদের প্রধান কর্ম হইল বাসা খোঁজা। ভগবত ইচ্ছায় তাহা সহজেই মিলিয়াছিল। সঙ্গী মহাশয় পূর্ব হইতেই এ সকল ভাবিয়া রাখিয়াছিলেন। নরসিংহ বাড়িতে মন্দির সংলগ্ন একটি দ্বিতল গৃহ সঙ্গী মহাশয়ের পূর্ব পরিচিত পণ্ডিত নন্দ কিশোরজির যত্নে, তাহার মধ্যেই আমরা বাসা পাইলাম। উহা ভারত ধর্ম মহামণ্ডলের একটি শাখা।